নুরুল হাসান সোহান কামব্যাক করার পরে তার ইনিংসগুলো দেখুন, প্রতিটি ম্যাচ তিনি অপরাজিত। অসাধারণ ফিনিশার, 6-এ নেমে নুরুল হাসান সোহান যে পারফেক্ট ফিনিশার সেটা তিনি আবারও প্রমাণ করেছেন। কিন্তু তবুও তিনি উপেক্ষিত থেকেছেন টিম ম্যানেজমেন্টের কাছে। ক্যাপ্টেন্সির প্রশ্নে, ফিনিশার প্রশ্নে কাকে এগিয়ে রাখবেন, নুরুল হাসান সোহানকে না জাকির আলীকে? আমি নিশ্চিত সোহানের দিকে ভোটটাই বেশি আসবে। নুরুল হাসান সোহানের আরো একটি অসাধারণ ফিনিশিং আমরা দেখলাম আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ টি-20 সিরিজটা জিতলো 2-0 ব্যবধানে। এশিয়া কাপে সেমিফাইনাল থেকে, অঘোষিত সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার যে ব্যর্থতাটা ছিল, সেই হতাশাটা বোধহয় বাংলাদেশ কিছুটা কাটিয়ে উঠলো আফগানিস্তানকে টি-20 সিরিজে হারিয়ে। মরুতে আফগানিস্তান তাদের সেকেন্ড হোম, আরব আমিরাত, বিশেষ করে শারজা, আবুধাবি, দুবাই, সেখানে বাংলাদেশ টি-20 সিরিজ জিতলো আজকে শারজাতে, এবং সেটা নুরুল হাসান সোহানকে সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হবে। নুরুল হাসান সোহান টানা দুদিন দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন। তার এই ফিনিশার বা তার এই ফিনিশিং দেখে একটা প্রশ্ন জাগতে বাধ্য, বা একটা আফসোস হতে বাধ্য, যে নুরুল হাসান সোহানকে কি আরো বেশি ট্রাস্ট করতে পারতো কিনা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিলেক্টররা তাকে যখন নিলেন এশিয়া কাপের দলে, তখন তারা নিয়েই ঘোষণা দিয়েছিলেন যে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন তিনি নিচ্ছেন জাকিরের বিকল্প হিসাবে। বিকল্প হয়ে খেলতে খেলতেই সোহানের ক্যারিয়ারটা গেল। অনেকবার জিজ্ঞাসা করেছি যে আপনি কি, বা ভুল সময় ক্রিকেট আসার কারণেই কি আপনাকে আপনার প্রতিভার মূল্যায়নটা ঠিকঠাক হয়নি? তিনি বারবার এক কথাই আমাকে বলেছেন সবসময়। যতবারই এই কথাটা তাকে আমি জিজ্ঞাসা করেছি, নুরুল হাসান সোহান বলেছেন, দেখেন ভাই, আমি সেটা মনে করি না, আমি মনে করি এটা জীবনেরই অংশ। সেই জীবনেরই অংশ মানতে মানতে প্রায় 10 বছরে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কখনো সেটেল হইতে পারেননি। যখনই টিমে এসেছেন কারো না কারোর বিকল্প, এক সময় লম্বা সময় মুশফিকুর রহিম ঢাকায় খেলতে পারেননি, নিয়মিত হতে পারেননি। হ্যাঁ, মুশফিকুর রহিমের কোনো দোষ নেই, কিন্তু একই রোলে নিশ্চয়ই দুইজন খেলোয়াড়কে তো নিতে পারে না একাদশে। এরপরে লিটন দাস এলেন, আরো অনেক উইকেট কিপার ব্যাটার বাংলাদেশে এসেছেন, কিন্তু নুরুল হাসান সোহানের জায়গাটা হয়নি দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে লং টাইম। বেশিরভাগ সময় তার বসে বসেই সময় কেটেছে। সে নুরুল হাসান সোহান 3 বছর পরে বাংলাদেশ দলে, জাতীয় দলে ফিরেছিলেন এবার এশিয়া কাপ দিয়ে। সেখানে গিয়েও তার অলমোস্ট বসে থাকতে হয়েছে, বেশিরভাগ ম্যাচেই বসা। এশিয়া কাপে একটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন আবুধাবিতে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। আমি নিজে সেই ম্যাচটা প্রেস বক্সে কভার করেছি সে মাঠে। সেখানে কিন্তু একটা ভালো শুরু এনে দেওয়ার পরও বাংলাদেশ যে বড় স্কোর করতে পারছিল না, শেষ মুহূর্তে এই নুরুল হাসান সোহানের 6 বলে 12 রানের অপরাজিত 12 রানের সৌজন্যে কিন্তু 150 পেরিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, এবং ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। এরপরে আর তেমন চান্স পাননি এশিয়া কাপে। লিটন দাস ইনজুর্ড হয়ে গেলেন, তার জায়গায় ক্যাপ্টেন খোঁজা হলো। সিনিয়র দুজন খেলোয়াড় ছিলেন, তাসকিন আহমেদ ছিলেন, নুরুল হাসান সোহানও ছিলেন। তাদেরকে না দিয়ে ক্যাপ্টেন্সি দেওয়া হলো জাকের আলী, যিনি কখনো বাংলাদেশ টিমকে এর আগে লিড দেয় নাই। তার সেই জাকের আলী লিড দেওয়ার সুযোগ পেলেন, তাও এশিয়া কাপের মতো মঞ্চে, এবং খুব ইম্পর্টেন্ট দুটি ম্যাচের আগে। সেখানে কি টিম ম্যানেজমেন্ট তাসকিন আহমেদকে তারা ক্যাপ্টেন্সি দেননি? এর ব্যাখ্যা আমরা জানতে পেরেছি পরে। তাসকিনের শৃঙ্খলাজনিত সমস্যা আছে, সেই কারণে তাকে দেওয়া হয়নি। ভালো কথা। নুরুল হাসান সোহান তো পরীক্ষিত ছিলেন, তিনি ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার ক্যাপ্টেন্সি করেন। তিনি বাংলাদেশ টিমকেও লিড দিয়েছেন 2021-22, তার যখন খুব প্রাইম টাইম, তার ক্যারিয়ারের বেস্ট টাইম বলবো আমি। 2021 সালে তিনি জিম্বাবুয়ে সিরিজে কিন্তু জিম্বাবুয়েতে লিড দিয়েছিলেন টি-20-তে। সেই সোহানকেও ট্রাস্ট করলো না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, সোহানকে তো নিয়মিত খেলালো না। সোহান পাকিস্তানের বিপক্ষে একটা খুবই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলালো, সেই ম্যাচটার এমনই অবস্থা, এমনই চাপ, সেই সময় তিনিও আসলে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। ওই একটা ম্যাচ বাদ দিলে এই পুরো গত 1 মাসে নুরুল হাসান সোহান কামব্যাক করার পরে তার ইনিংসগুলো দেখুন, প্রতিটি ম্যাচ তিনি অপরাজিত, বেশিরভাগ ম্যাচই তিনি অপরাজিত। নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচটা তিনি সুযোগ পেয়েছিলেন সেটা তিনি নট আউট। আফগানিস্তানের সঙ্গে টানা 2 ম্যাচ যে সিরিজ জেতালেন সেটাতেও নট আউট। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে যে ইম্পর্টেন্ট ম্যাচটা খেলেছিল সুপার 4-এ ওঠার জন্য বাংলাদেশ, সেটিতেও তিনি নট আউট। তার মানে এক অসাধারণ ফিনিশার, 6-এ নেমে নুরুল হাসান সোহান যে পারফেক্ট ফিনিশার সেটা তিনি আবারও প্রমাণ করেছেন। কিন্তু তবুও তিনি উপেক্ষিত থেকেছেন টিম ম্যানেজমেন্টের কাছে। তাকে সুযোগ দিলে, তার উপর ট্রাস্ট রাখলে, তার উপর তাকে বিশ্বাস করলে যে তিনি তার বেস্টটা দিতে পারেন, দলকে জেতাতে পারেন, সেটি কিন্তু তিনি প্রমাণ করেছেন শারজাতে। তিনি প্রমাণ করেছেন, দেখুন কি পরিস্থিতিতে। শারজাতে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে 2টি ম্যাচে ব্যাটিং কলাপস ছিল, 2টি ম্যাচে কিন্তু বেশ কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ম্যাচকে জিতিয়ে নিয়ে ফিরেছেন এই নুরুল হাসান সোহান। সেখানে নুরুল হাসান সোহানকে ট্রাস্ট না করে জাকের আলী অনেককে তাদেরকে রেডি প্রোডাক্ট মনে হয়, যিনি এর আগে কখনো বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেনি, এবার খুব বিপদে পড়ে ক্যাপ্টেন্সি তাকে দেওয়া হয়েছে। তার উপরেই হয়তো ম্যানেজমেন্ট তার উপরে ভবিষ্যতের
ছায়া দেখছে, ছবি দেখছে, কিন্তু তার ব্যাটিং নিয়ে, তার পাওয়ার রেটিং ক্যাপাবিলিটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বা তার ব্যাটিং, বিশেষ করে তিনি যে ফিনিশার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে যে পরিচিতিতে লাভ করেছিলেন মাঝে, সেটি কিন্তু এশিয়া কাপে প্রশ্নবিদ্ধ হয়েছে। যদিও শারজাতে সেকেন্ড ম্যাচটা বা যেটা বাংলাদেশ টি-20 সিরিজ কনফার্ম করলো, এটা জাকির আজকে ভালো ব্যাটিং করেছেন। কিন্তু সামগ্রিকভাবে জাকিরের চেয়ে কি আপনি সোহানকে এগিয়ে রাখবেন না? বাংলাদেশের যে কোনো ক্রিকেট বোদ্ধা হতে হবে না, সাদা চোখেই পরিসংখ্যান, অভিজ্ঞতা, খেলার ধরন সবকিছু মিলিয়ে ক্যাপ্টেন্সির প্রশ্নে, ফিনিশার প্রশ্নে কাকে এগিয়ে রাখবেন? নুরুল হোসেন সোহানকে না জাকির আলীকে? আমি নিশ্চিত সোহানের দিকে ভোটটাই বেশি আসবে। এমনকি প্রতিপক্ষর যারা খেলোয়াড় তারা কিন্তু বেশিরভাগ নুরুল হোসেন সোহানকে চেনে। আমি খেয়াল করে দেখলাম, বিশেষ করে আফগানিস্তানের প্লেয়াররা, পাকিস্তানের প্লেয়াররা নুরুল হোসেন সোহানকে দেখলেই আমি বারবার দেখছিলাম ওরা খুবই আন্তরিকতার সঙ্গে সোহানের দিকে এগিয়ে আসছিল। এটার একটাই কারণ, বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সকে যেহেতু লিড দেন, এবং গ্লোবাল টি-20তে যেটা খেলতে গিয়েছিল সেখানে রংপুরকে লিড দিয়েছেন নুরুল হোসেন সোহান। সব মিলে সোহানের সঙ্গে একটা বাইরের অনেক ক্রিকেটারের সঙ্গেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সে প্রতিপক্ষের খেলোয়াড়কে খুব ভালো চেনেন, জানেন। বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান এই ধরনের খেলোয়াড়দেরকে তার খুব ভালো চেনা জানা। অথচ এই সোহানকে আমরা নিয়মিত দেখতে পেলাম না এশিয়া কাপে। যখন তিনি নিয়মিত হয়েছেন তখন মূল টুর্নামেন্টটা চলে গেছে। এখন বাইলেটারাল সিরিজে, দ্বিপক্ষীয় সিরিজে আফগানিস্তানের সঙ্গে ভালো করলো বাংলাদেশ, 2টা ম্যাচ জিতলো, টি-20 সিরিজটা নিশ্চিত করলো। এখানে সবচেয়ে বেশি অবদান এই নুরুল হাসান সোহানের। বাংলাদেশ টিমও এশিয়া কাপে কিন্তু পুরো আরব আমিরাতে যে সফরটা হলো তাদের, বা হচ্ছে, সেই এশিয়া কাপ থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশ দলের পারফরমেন্সটাকে কিন্তু খুব বেশি খারাপ বলার সুযোগ নেই। হ্যাঁ, ওই একটা ম্যাচ নিয়ে আমাদের সবারই আফসোস। খুব বাগে পেয়েও, খুব কাছে যেও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ এশিয়া কাপের। ওই ম্যাচটা যদি বাংলাদেশ হারিয়ে ফাইনালে উঠতে পারতো, ইন্ডিয়াকে ফেস করতে পারতো ফাইনালে, তাহলে অবশ্যই এটা বিরাট প্রাপ্তি হতো। কিন্তু সেটা হয়নি। না হলেও কিন্তু সামগ্রিকভাবে আপনি দেখুন, বাংলাদেশ এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এশিয়া কাপ, এবং আফগানিস্তানের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ। ওদিকে 3টি গ্রুপ পর্বে এশিয়া কাপের, সুপার 4-এ 3টি, 3-3, 6, আর আফগানিস্তানের বিপক্ষে 2। 8 ম্যাচের কিন্তু বাংলাদেশ 5টা জিতেছে, 5-3, মানে 3টা হেরেছে, 5টা জিতেছে। সামগ্রিকভাবে কিন্তু খারাপ বলার সুযোগ নেই পারফরমেন্সটাকে। এই টিমটা সেটেল হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডে। এখন টি-20তে টিমটা দাঁড়াচ্ছে, এদেরকে একটু সময় দিলে আরো ভালো করবে। এর আগে বাংলাদেশে তারা এশিয়া কাপ যাওয়ার আগে টানা 3টি টি-20 সিরিজ জিতে গেছে, এবং দলগুলো দেখুন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ভালো ভালো দলকে কিন্তু হারিয়েছে বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশ এই দলটাকে যদি আরেকটু সেটেল করা যায়, এবং টিম ম্যানেজমেন্টের কিছু সঠিক সিদ্ধান্তের ব্যাপার আছে, তাদের সিদ্ধান্তগুলো আরো একটু সঠিক হওয়া উচিত। কিছু কিছু ব্যাপারে তাদের প্রশ্নবিদ্ধ ডিসিশন। বিশেষ করে আমি দেখলাম এশিয়া কাপে এত দল চেঞ্জ করেছে, প্রত্যেকটা ম্যাচে একাধিক চেঞ্জ। এত চেঞ্জ করাও কিন্তু ঠিক না। ক্রিকেট বিশেষজ্ঞরা অন্তত তাই বলে। যখন টিমটা সেটেল থাকে, টিমটা উইনিং মুডে থাকে, তখন ওই দল খুব জরুরি না হলে নাড়াচাড়া করাই ঠিক না। কিন্তু বাংলাদেশ উল্টো পথে হেঁটেছে। 6টা ম্যাচ খেলেছে, 16টা পরিবর্তন করেছে, এবং তার ইম্প্যাক্টও পড়েছে। কাকে রেখে কাকে খেলাচ্ছে, কিভাবে খেলাচ্ছে, এটা নিয়ে অনেক মনে হলো তারা খুব কনফিউজ ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তারা একটা সার্টেন একটা ভালো একটা কম্প্যাক্ট টিম পাচ্ছে আস্তে আস্তে। এটাই এর বড় পাওয়া বাংলাদেশ ক্রিকেটের।